শুরু করব উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। তো এই বীজগণিতের রাশির আজকে শুধু বেসিক আলোচনাগুলো হবে। তো ওই বেসিক আলোচনাগুলোতে কি কি টপিক জানতে হবে সেগুলো আমরা দেখি। প্রথমে আসতেছে আমার চলক। চলক জিনিসটা আমরা ক্লাস 6-এই পড়ছি। এখানে নতুন করে আর চলক কোনো কিছু না, আগে যেটা পড়ছিলাম সেটি। চলককে সাধারণত এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করা হয়, যার মানটা নির্দিষ্ট না, চলতেই থাকবে, সেটাই চলক। তবে চলক কিন্তু এক্স ওয়াই জেড বাদেও অন্য কিছু হতে পারে। তবে চলক যদি এক্স ওয়াই জেড বাদে অন্য কিছু হয়, সেটা সাধারণত উল্লেখ করা থাকে। এবিসিও চলক হতে পারে। সাধারণত আমরা এবিসি কে চলক আকারে দেখি না, কিন্তু উচ্চতর গণিতে কিন্তু চলক অনেক কিছুই থাকতে পারে। এরপরে ধ্রুবক। ধ্রুবক কিছু না, ধ্রুবক আগের মতো, যার মানটা ফিক্সড, নির্দিষ্ট, যার মানে কোনো পরিবর্তন হয় না, 5, 6, 7 ইত্যাদি, এগুলো আছে ধ্রুবক। এরপরে যেটা আসতেছে এই অধ্যায়ের আলোচনা, সেটা হচ্ছে বহুপদী। বহুপদী ইংলিশে এটাকে বলা হয় পলিনোমিয়াল। তো এটা আমরা জানি কনস্ট্যান্ট, এটাকে আমরা জানি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, পলিনোমিয়াল। তো পলি বা বহু, বহু আমরা শুনে বোঝা যাচ্ছে এখানে অনেক, আর পদ, অনেকগুলি পদ আছে। তাহলে যে পলি, পলি মানেও কিন্তু অনেকগুলো। আচ্ছা, তার মানে এখানে নাম শুনিয়ে বোঝা যাচ্ছে যে এখানে বহু পদ, অনেকগুলি পদ থাকবে, কিন্তু আসলে তা হয় না। সবসময় নাম শুনিয়ে বোঝা যায় জিনিসটা কি, তার কনসেপ্টটা কি, কিন্তু এখানে কিন্তু নাম শুনে বোঝা যাবে না, কারণ এখানে পলিনোমিয়াল বা বহুপদীর সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা। একটা পদও কিন্তু বহুপদী হতে পারে, এটা খুব অবাক করার বিষয় হতে পারে, কিন্তু আসলে এরকম, এই বহুপদীর সংজ্ঞাটাই এখানে এরকম। তাহলে বহুপদীর সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে। তাহলে বহুপদীর সংজ্ঞাটা দেখে নিই। বহুপদীর সংজ্ঞাটা হচ্ছে সি এক্স এর পাওয়ার এন। এটা হচ্ছে বহুপদীর সংজ্ঞা। যারা এই সংখ্যাটাকে মেনে চলবে তারাই বহুপদী। এখন ওখানে একটা পদও থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। তাহলে সি এর পরিচয়টাকে দেখি। সি হচ্ছে একটি সহগ। সহগ তো যে কোনো হতে পারে। সহগটা আমার সাংখ্যিক হতে পারে, সহগটা আমার আক্ষরিক হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো হতে পারে। চলক একটু আগে যে আলোচনাটা করলাম, তার মানে চলক এখানে এক্স এর জায়গায় ওয়াইও হতে পারে, যে কোনো হতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এন। এন হচ্ছে ঘাত, বোঝা যাচ্ছে এক্স এর পাওয়ার, পাওয়ার ঘাত সূচক যেটাই বলি না কেন। তবে এখানে এন এর কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে এরকম, এন অবশ্যই ধনাত্মক, বলতে এখানে আমরা বোঝাচ্ছি এন এর মানটা ঠিক এরকম হবে। এন এর মানটা 0 হতে পারে, এবং এন এর মানটা 0 থেকে বড়। এন এর মানটা কখনোই 0 থেকে ছোট হবে না, মানে এন এর মানটা কখনোই মাইনাস হবে না। এন এর মান যদি মাইনাস হয়, সেটা কখনোই পলিনোমিয়াল বা বহুপদী হবে না। এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের প্রথম ভুল করে তারা, যে বহুপদী জিনিসটা কি। এরপরে এন এর মানটা কখনোই অখণ্ড হবে না, এন এর মানটা পূর্ণ সংখ্যা হবে, মানে খণ্ড হবে না, অখণ্ড হবে, মানে 3/2 এগুলো কিন্তু হবে না, আসলে বহুপদী হয় না এগুলো। তো এই হচ্ছে বহুপদীর সংজ্ঞা। তো আমরা একটা উদাহরণ দেখি। বলতে পারি 5x এর পাওয়ার কিউব প্লাস 2x। হ্যাঁ, এটা একটা বহুপদী। আচ্ছা, প্রথমে আমরা একটা করে বহুপদী দেখি। ধরলাম এটা 9, এখানে একটা পদ আছে, এটা কিন্তু একটা বহুপদী। কেন বহুপদী? এটা হচ্ছে সি, সি এর মানে এখানে 5, এক্স এক্স একটা চলক, এবং 3 হচ্ছে এখানে এন এর মান। 3 এর মানটা 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, এবং এন এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা। এটা একটা বহুপদী, কিন্তু এখানে একটাই পদ আছে। তাহলে একটাই পদ থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। এখন যদি আমরা বলি এখানে 2x, হ্যাঁ এটাও একটা বহুপদী, এটাও একটা বহুপদী, কারণ এখানে এক্স এর পাওয়ার 1, এই যে এন এর থেকে বড় ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। তাহলে বহুপদী, বহুপদী, একটা বহুপদীতে অনেকগুলি পদ থাকতে পারে। এই সংখ্যাটা যারাই মানে চলবে তারাই হচ্ছে বহুপদী। আচ্ছা, তাহলে এবার কিছু বিষয় চলে আসে যেটা অনেকের বুঝতে সমস্যা হয়। সেটা হচ্ছে, শুধু একটা সংখ্যা আমি যদি বলি 5, এটা কি বহুপদী? এখানে অনেক শিক্ষার্থী আটকে যে হ্যাঁ এটা অবশ্যই বহুপদী। কেন বহুপদী? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা তো বহুপদী না, কারণ এখানে সি এক্স এর পাওয়ার এন এই ফরম্যাটে, এই টাইপের এটা না। হ্যাঁ, এটা দেখতে এই টাইপের না, কিন্তু এটাকে এই টাইপে বানানো যাবে। যেমন আমি যদি 5 কে লিখি 5x এর পাওয়ার 0, হ্যাঁ লিখতে পারবো, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে, আচ্ছা আমি যদি বলি এখানে 5 into 1 সমান সমান কত? 5 into 1 মানে 5। আচ্ছা, এটা দেখতে খারাপ দেখাচ্ছে। তাহলে 5 into 1, 5 x এর পাওয়ার 0, হ্যাঁ এটা আমরা লিখতে পারি। তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখলাম x এর পাওয়ার 0। আর আমরা জানি, আমরা সূচকীয় অধ্যায়ে পড়ছি সাধারণ গণিতে, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1।
আচ্ছা, তাহলে এখন আমরা যেটা সঙ্গে তুলনা করি, এখন হুবহু মিলে গেছে। সি সি মানে 5 এখানে আছে, একটা চলক আছে, চলকের পাওয়ার আছে। চলকের পাওয়ারটা কেমন হতে পারে? চলকের পাওয়ারটা 0 হতে পারে এবং 0 থেকে বড় হতে পারে। হ্যাঁ, চলকের পাওয়ারটা 0। তার মানে শুধু একটা সংখ্যা 5 এটা অবশ্যই একটা বহুপদী, এবং পরীক্ষায় এই টেকনিক্যাল প্রশ্নটা আসে, ক্রিটিক্যাল প্রশ্ন, এটা একটা সূক্ষ্ম চিন্তা। এই প্রশ্নটা আসে যে শুধু একটা সংখ্যা দিয়ে দিল 3, এটা বহুপদী কিনা? হ্যাঁ, এটা একটা বহুপদী। তাহলে এখানে আমাদের চলকের যে ঘাত হচ্ছে, এই ঘাতটা কত হচ্ছে? ঘাতটা হচ্ছে আসলে আমাদের 0, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সেজন্য শুরুতেই বলে দেওয়া আছে যে আসলে এন এর মানটা 0 হতে পারে এবং 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট কখনোই হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে একটাই চলক আছে, এটাও এক্স, এটাও এক্স। তো বহুপদীতে শুধু একটা চলক না, একাধিক চলক থাকতে পারে, সেটাকে আমরা বলতে পারি একাধিক চলক বিশিষ্ট বহুপদী। এখানে কিন্তু একটা চলক আছে, এক চলক বিশিষ্ট বহুপদী। তাহলে বহুপদীকে আমরা বলতে পারি এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী। আমরা একটু আগে যে উদাহরণটা দেখছিলাম, যেমন ধরেন যে 5x³ + 3, এটা একটা উদাহরণ, এটা একটা বহুপদী, এখানে একটাই চলক আছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা এক চলক বিশিষ্ট বহুপদী। এরপর যদি আমরা বলি যে 5x² y + 3, এখানে কিন্তু দুইটা চলক আছে, একটা x একটা y, তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। এরপরে আমরা বলতে পারি 5x² yz + 3, এটা একটা বহুপদী, এখানে তিনটা চলক আছে, এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। এরপরে আমরা দেখব বহুপদীর একটা আদর্শ রূপ আছে, সেই রূপটা দেখতে কেমন। আচ্ছা, বহুপদী তো থাকবেই, বহুপদীগুলো আমরা দেখছি। তো এখন বহুপদীগুলা এটা একটা আদর্শ রূপ আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেভাবে বহুপদীটাকে আমরা লিখবো। প্রথমে দেখি যে একটা বহুপদী ধরলাম ঠিক 7x + 2x² + 5। তো এটা একটা বহুপদী, এটাও একটা বহুপদী, এটাও একটা বহুপদী, এটাও একটা বহুপদী। কিন্তু এই বহুপদীটা তো তিনটা মিলে একটা বহুপদী। তো এই বহুপদীটা কিন্তু এটা কোনো আদর্শ রূপ নাই, তার স্ট্যান্ডার্ড যে ফর্মে যে একটা আদর্শ রূপ থাকে, যে রূপে আমরা লিখবো, এবং এই আদর্শ রূপের লেখা একটা গুরুত্ব আছে। তো এই আদর্শ রূপ সে মেনটেন করতেছে না, তো সে আমরা এটা আদর্শ রূপে লিখবো। তো এটা আদর্শ রূপটা হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে চলকের যে সর্বোচ্চ ঘাত, এই ঘাতের বড় থেকে ছোট অনুযায়ী লিখবো। এখানে চলকের ঘাত 1, এখানে 2 এবং এখানে হচ্ছে 0। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 2, তাহলে আমরা লিখবো 2x², এরপরে 7x, এরপরে 5। এটাই হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। সব চলকের যে ঘাতগুলো বড় থেকে ছোট হবে, অধক্রমের দিকে যাবে, এটা হচ্ছে আদর্শ রূপ। আচ্ছা, এটা আমরা 3 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আচ্ছা, 3 দিলাম। তো এই আদর্শ রূপের আরো কিছু নাম আমাদেরকে জানতে হবে। যেমন এখানে অনেকগুলো পদ আছে, খুব ভালো কথা। তো প্রথমে যে পদটা থাকবে এর একটা নাম আছে, এটা এটা সবার প্রথমে আছে, এই জন্য এটা হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলবো মুখ্য পদ। আচ্ছা, তাহলে এখন মুখ্য পদ যেহেতু এটা, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ, তো বুঝতেই পারতেছি এটা ধ্রুবক 5। আর এখানে সবচেয়ে ছোট ঘাতটা হচ্ছে এখানে x⁻0 আছে, তাহলে মুখ্য পদ। এবার জানতে হবে আমাদেরকে মুখ্য সহগ জিনিসটা কি। তো মুখ্য পদের যেমন এখানে হচ্ছে x এর সহগ 7, এখানে x এর সহগ 5, এখানে x এর সহগ 3। তাহলে মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের যে সহগ, তাহলে আমরা এই 3 কে বলতে পারবো এখানে মুখ্য সহগ। মুখ্য পদের যে সহগ সেটাই হচ্ছে মুখ্য সহগ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আদর্শ রূপ, বড় থেকে ছোট। প্রথম পদটা হচ্ছে মুখ্য পদ, এবং মুখ্য পদের যে সহগ এটা হচ্ছে মুখ্য সহগ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা জিনিসটা কি, আমরা যদি এখানে দেখি মাত্রা মানে আসলে এখানে ঘাত আসলে। তো এক্স এর ঘাত এখানে কত? 0। একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কত, এখানে এই ঘাত হচ্ছে 2, এরপরে ঘাতটা কত 1, এরপরে ঘাতটা কত 0। তাহলে তিনটার কিন্তু আলাদা আলাদা মাত্রা আছে, এর মাত্রা 0, এর মাত্রা 1, এর মাত্রা 2। কিন্তু গোটা রাশিটার যদি মাত্রা আমরা কল্পনা করি, বা গোটা রাশিটার মাত্রা যখন আমরা বলবো, তখন বলবো সবচেয়ে বড় কোনটা। তাহলে সবচেয়ে বড় প্রথমটাই, আদর্শ রূপটাই হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এই 2টা হচ্ছে আমাদের মাত্রা।
তাহলে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম বা পদ মনে রাখতে হবে। মুখ্য পদ, প্রথম পদে মুখ্য পদ, মুখ্য সহগ, মুখ্য পদের যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ, এরপরে মাত্রা, মুখ্য পদের যে সবচেয়ে বড় মাত্রাটা সেটাই হচ্ছে ঘাতটা, সেটাই হচ্ছে মাত্রা। আর সেজন্যই আমরা এখানে আদর্শ রূপ অনুযায়ী লিখবো, তাহলে আমরা খুব সহজে মুখ্য পদ, মুখ্য সহগ এবং মাত্রা খুঁজে পাবো। কারণ এই তিনটা টার্ম নিয়ে পরবর্তীতে কিন্তু বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন সমস্যা আমাদের আছে। এবার আমরা একটু মাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো এক চলক বিশিষ্ট যে বহুপদীগুলো ছিল, তো সেগুলো তো আমরা দেখলাম 7x² প্লাস 5x প্লাস 3, এটা একটা এক চলক বিশিষ্ট মাত্রা, এক চলক বিশিষ্ট বহুপদী। তো বোঝা যাচ্ছে এখানে মাত্রা একটাই। কিন্তু যখন দুই চলক বিশিষ্ট বা একাধিক চলক বিশিষ্ট বহুপদী থাকবে, তখন মাত্রাটা বের করে একটু অন্যভাবে বের করতে হবে। যেমন আমরা যদি বলি এখানে যে 2x প্লাস 3y মাইনাস 1, এখানে কিন্তু দুইটা চলক আছে। আচ্ছা, তাহলে এখানে এর মাত্রা 1, এরও মাত্রা 1, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি আমার বিষয়টা এরকম থাকে x² মাইনাস 4xy প্লাস y² মাইনাস 5x প্লাস 7y, আচ্ছা এখানে কিন্তু দুইটা চলক আছে, তার মানে দুই চলক বিশিষ্ট এটা আমার বহুপদী। এখানে মাত্রা 2, এখানে মাত্রা 2, তাহলে এখানে মাত্রা কত? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আমরা মাত্রা বের করতে হবে যেটা, সেটা হচ্ছে চলকের ঘাতগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে x এর ঘাত 1, এরপরে y এর ঘাত 1, তাহলে এখানেও হচ্ছে আমার মাত্রা 2, এখানেও 2, এখানে তো 1 এবং এখানে 1। আচ্ছা, আমরা আরেকটা পরিষ্কার উদাহরণ দেখি। যেমন ধরলাম যে 2xy প্লাস 9x² প্লাস 3xy³ এটা একটা দুই চলক বিশিষ্ট বহুপদী। এখানে খেয়াল করি, এখানে কিন্তু মাত্রা কত হবে? এখানে প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 1, এখানে মাত্রা 2। এখানে মাত্রা কত হবে? এখানে x এর ঘাত 2, y এর ঘাত 1, তার মানে এখানে মাত্রা 3। এখানে মাত্রা কত হবে? এখানে x এর ঘাত 1 এবং y এর ঘাত 3, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে এখানে মাত্রা 2, এখানে মাত্রা 3 এবং এখানে মাত্রা 4। ঠিক একই রকম ভাবে যদি আমাদের একাধিক চলক থাকে, এখানে দুইটা চলক, তিনটা চলক থাকতে পারে, তো তিনটা চলকের ক্ষেত্রে এরকম হবে। ধরলাম 3x² yz প্লাস 4xy² এরকম যদি আমরা একটা কল্পনা ভাবি, একটা তিন চলক বিশিষ্ট আমাদের একটা বহুপদী, তাহলে এখানে কি হবে? এখানে বোঝা যাচ্ছে এর ঘাত 2, এর 1, এর 1, তো 2 3 4, তাহলে এর মাত্রা হচ্ছে 4। এর মাত্রা কত? এখানে 1 2 1 3 4, এর মাত্রা হচ্ছে 4। এভাবে করে আমাদেরকে যখন বহুপদী অনেকগুলি চলক থাকবে, এই বিভিন্ন চলকের বা একাধিক চলক বিশিষ্ট যে বহুপদী মাত্রা, সেই মাত্রাগুলি এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এর আগে আমরা দেখছি বহুপদীর আদর্শ রূপ, তখন তো একটাই চলক ছিল, কিন্তু আমাদের চলক যখন একাধিক হবে তখন কি হবে? কারণ আমরা একটু আগে দেখলাম যে যেমন আমরা যদি দেখি যে ধরলাম 3x² প্লাস 4xy³, এরপরে হবে 6x²y³। এখানে আমার মাত্রা হচ্ছে 3, এখানে মাত্রা হচ্ছে 4, এখানে মাত্রা হচ্ছে 5। তাহলে আমরা বলছিলাম যে সবচেয়ে বড় মাত্রাটা আগে হবে, সেই বড় মাত্রাটা আগে দিয়ে বহুপদী আদর্শ রূপ হবে। কিন্তু এখানে কি আসলে এইভাবে হবে? কারণ এখানে চলক কিন্তু দুইটা আছে। তাহলে একাধিক চলক বিশিষ্ট ক্ষেত্রে আমাদের একটা বিশেষ নিয়ম দেওয়া থাকবে এবং ওখানে একটা শর্ত দেওয়া থাকবে। কি সেই শর্তটা? শর্তটা আমাকে উল্লেখ করে দিবে আমি যখন বহুপদীর আদর্শ রূপটা করব, আমি যে বড় থেকে ছোট করব, এটা কিসের সাপেক্ষে? এটা কি এক্স এর ঘাতের সাপেক্ষে, না ওয়াইটাকে বিবেচনা করে? কি বিবেচনা করবো? এক্স কে বিবেচনা করবো না ওয়াই কে বিবেচনা করবো? আচ্ছা, আমাকে যদি এখানে এক্স কে বিবেচনা করতে পারে, আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে আমরা 4 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 4 3 7, হ্যাঁ। তাহলে আমাদেরকে যদি স্পষ্ট করে বলে দেওয়া হয়, এবং অবশ্যই বলে দেওয়া থাকবে যে এক্স কে বহুপদী ধরো, মানে এক্স এর ঘাতগুলোকে বিবেচনা করে বহুপদী আদর্শ রূপ করো, তাহলে ওয়াই কে আমরা ভুলে যাব। তাহলে ওয়াই এখানে আছে 4, এখানে 2, এখানে অবশ্যই তাহলে এই পদটা আগে হবে। কিন্তু আমাকে যদি বললে আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে আমরা 4 করে দিই আর এখানে আমরা 2 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 6, তাহলে এটা 7। হ্যাঁ, এখন যদি আমাকে বলে যে ওয়াই এর কথা, যে ওয়াই কে বিবেচনা করো, তাহলে কিন্তু আমার এই পদটা আগে হবে। ভালো করে খেয়াল করি, কেন? ওয়াই এর পাওয়ারটা 4 এখানে সবচেয়ে বড়, এখানে 4, এখানে 3, এখানে 2, তাহলে এই পদটা আগে হবে। কিন্তু আমাকে যদি বলে যে এক্স কে বিবেচনা করে, তাহলে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার এইটা আগে হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তাহলে এটা আমরা এখন দেখি যে আসলে কিভাবে লিখবো। এখন আমরা যদি বইও খেয়াল করি, বইয়ে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে, আমরা বইয়ে এই প্রশ্নটা একটু খেয়াল করি। বইয়ে দেওয়া আছে এই যেখানে
আমি যদি খেয়াল করি বইয়ের প্রশ্নটা, যে এই যে বলা আছে অনেকগুলো বহুপদী দেওয়া আছে, তাহলে এখানে এক্স ওয়াই দুটো দেওয়া আছে, এখানে বলা আছে প্রথমটা এক্স চলকের বহুপদী আদর্শ আকার, তার মানে এক্স এর ঘাতকে বিবেচনা করে আমাকে করতে হবে। আবার পরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, একই সমীকরণ একই বহুপদী, কিন্তু প্রশ্নটা উল্টে গেছে, এবার বলতেছে ওয়াই চলকের ওয়াই চলকের বহুপদী আদর্শ আকার। তাহলে এটা প্রশ্ন স্পষ্ট করে উল্লেখ করে দিবে যে আমি যে সাজাবো বড় থেকে ছোট, এটা কিসের সাপেক্ষে সাজাবো, এক্স এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে। তাহলে এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা যদি এখন আমাদের এটাকে করি, আমরা যদি এখন এক্স চলকের বলি, আমরা এক্স চলকের বহুপদী আদর্শ রূপ, তাহলে এক্স এর সবচেয়ে বড় ঘাত কোনটা, তাহলে এক্স এর সবচেয়ে বড় যেটা সেটাকে আমরা নিব, তাহলে এই যে এইটা, তাহলে 6x⁴ y², এরপরে এক্স এর বড় পাওয়ার কত, এই যে এটা এক্স স্কোয়ার আছে, তারপরে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত, তারপরে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এই যে এটা। আচ্ছা, কিন্তু আমাদের যে প্রশ্ন যদি বলা থাকে ওয়াই চলকের বহুপদীর আদর্শ কি হবে, এইবার ওয়াই এর সবচেয়ে বড় ঘাত কোনটা, ওয়াই এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে 3x²y, এটা সবচেয়ে ওয়াই এর বড়, এরপরে ওয়াই এর বড় কোনটা, এরপরে ওয়াই এর বড় এইটা। তো এটা যেমন 4xy³ 6x4y², সাজানো আছে। তো এটা যদি উল্টা পাল্টা করা থাকে, ধরলাম এটা যদি আমার 3 থাকে, এটা যদি আমার 2 থাকে, এটা যদি 3 থাকে, কথা কথা, তাহলে আমার এটা হবে পরে এবং এটা হবে আগে। তো ধরলাম যে আচ্ছা কত 4x, তাহলে এই যে 4x4y³ এটা আগে হবে, আর এই যে এটা পরে হবে, তাহলে এটা হবে তাহলে আমার 6, এটা হবে 4xy², তাহলে এটা আমার কি হচ্ছে 6x4y³, এটা হচ্ছে 3x²y4, তারপরটা হচ্ছে 4xy², এই যে। তাই এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। আচ্ছা, কিছু প্রশ্ন হয়তো আমরা পার হয়ে চলে আসছি অনেক আগে, এগুলো আগে আলোচনা করা উচিত ছিল। নিচে কোনটি বহুপদী, তো অনেকে কিন্তু হুট করে বলে দিবে এটা বহুপদী, এটা কোনো বহুপদী না, খুব সাবধান। কেন বহুপদী না, আমাদের বহুপদীর সংজ্ঞাটা কি ছিল, c(x⁴n), এটা বহুপদী আমাদের সংজ্ঞা ছিল। তো এনটা কি ছিল আমাদের, তো এনটা ছিল, এন এর মানটা কখনোই আমাদের ঋণাত্মক হবে না। তো এটাকে কি আমরা এই ফর্মেটে রেডি করা আছে না রেডি করা নাই, এটাকে যদি আমরা এই ফর্মে বানাই তাহলে দেখতে কেমন হবে, তাহলে দেখতে হবে ঠিক এরকম। তাহলে এন এর মানটা কত, এন এর মানটা -2, তাহলে অবশ্যই এটা বহুপদী না। আমরা কিন্তু হুট করে হয়তো এটাকে বহুপদী বলে দিব, তাহলে এটা বহুপদী না। আচ্ছা, এরপরটা দেখি 2/3, এখানে কাটাকাটি করলে কি হবে, নিচেটা এক্স হবে, 2/3 থাকে গেল, এক্সটাকে উপরে তুললে হবে -1, এক্স এর মানটা কি ধনাত্মক না, ধনাত্মক না, এটাও বহুপদী নয়, সাবধান। এই পরটা খেয়াল করে কাটাকাটি করলে কি হচ্ছে x², হ্যাঁ x², তাহলে ঘাতটা কি ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক, এবং পূর্ণ সংখ্যা, হ্যাঁ এটা বহুপদী। তাহলে এই কনফিউশন গুলো করা যাবে না, এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে কোনটা বহুপদী, এটা মানে কাটাকাটি করার পর দেখতে হবে যে আসলে বহুপদী হচ্ছে কি হচ্ছে না। তাহলে বহুপদীর সঙ্গে বহুপদীর যোগ বিয়োগ করলে কি হবে, বহুপদী হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বহুপদীর সঙ্গে বহুপদী গুণ করলে বহুপদী হয়, কিন্তু বহুপদীর সঙ্গে বহুপদী ভাগ করলে কি হয়, এটা কি বহুপদী হবে, ঠিক বহুপদী হবে না, আমরা কিন্তু নিশ্চিত না। আমরা এতটুকু বলতে পারি যে এটা বহুপদী হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা এইটা নিশ্চিত যে এটা বহুপদী হবে, আমরা অঙ্কের মাধ্যমে দেখে ফেলতে পারি। x² একটা বহুপদী যোগ এক্স একটা বহুপদী, দুটো কিন্তু বহুপদী। তাহলে এটাও যদি বহুপদী হয়, এটাও যদি বহুপদী হয়, তাহলে দুটো কিন্তু যোগ করলে অবশ্যই বহুপদী হবে, এবং যখন আমরা বিয়োগও যদি করি তাহলে এটা কিন্তু বহুপদী। এটা এই দুটো যোগ করার ফলে এই c(x⁴n) এটার কোনো পরিবর্তন হবে না, এমন না যে এখানে ঘাতের কোনো মান ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে যোগ বিয়োগ করলেও দুটো বহুপদী বা একাধিক বহুপদী যোগ বিয়োগ করলে বহুপদী হয়। এটা গুণের ক্ষেত্রে একই রকম, আমরা যদি x² আর x গুণ করি তাহলে কিন্তু x³ হচ্ছে, এই x³ হওয়ার কারণে কিন্তু আমাদের এটা বহুপদী, মানে যে বহুপদীর সংখ্যা, এটা কোনো পরিবর্তন কোনোভাবেই হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা এটা আরেকটা দেখি যে বহুপদীর সঙ্গে বহুপদী যদি না হয় তখন কি হবে, যেমন x² যোগ x-1, এটা কিন্তু বহুপদী হবে না, কারণ এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা বহুপদী হলো, এটা কিন্তু বহুপদী না। তাহলে বহুপদীর সঙ্গে অবহুপদী বা বহুপদী নয় এমন কোনো যোগ বিয়োগ গুণ করলে কিন্তু বহুপদীটা হবে না। আচ্ছা, এখন এবার যেমন ভাগটার ক্ষেত্রে দেখি, ভাগে কিন্তু বহুপদী হতেও পারে, নাও হতে পারে। যেমন আমরা x² কে যদি x দিয়ে ভাগ করি, এটা কিন্তু বহুপদী, কিন্তু আমরা যদি x কে x² দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের 1/x, 1/x মানে কিন্তু x⁻1, তার মানে এই যে n এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে, যেটা বহুপদী নয়। তাহলে ভাগ করলে বহুপদী হতেও পারে, নাও
হতে পারে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে।